হ্যালো এভরিওয়ান, না গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমি স্নান করে একেবারে বিছনায় বসে পড়লাম, কারণ আমি স্নান করে মানে ঠাকুর ঘরে যেতে পারি না, আমার খুব গরম লাগে, তো তাই কিছু সময় বিছনাতে বসলাম। এই সময় আমি ভাবলাম একটু আমার শ্বশুরবাড়ির নামে নিন্দা করি। কালকে রাখি পূর্ণিমা গেছে, আমি চাই না, জানো তো, আমার শ্বশুরবাড়ির নামে নিন্দা করতে। আমি চাই না কন্ট্রোভার্সি। তোমরা এই সারা দিনে একটু রিল্যাক্স করতে আসো, 15 থেকে 20 মিনিট আমার ভিডিওটা দেখবে। এর ভেতরেও যদি আমি আমার দুঃখের কাহিনীগুলো তোমাদের শোনাই, তোমরা কি এন্টারটেন করবে? তাই দুঃখগুলোকে আমি আমার বুকের মধ্যে চেপে রেখে না চাইতেও একটু শ্বশুরবাড়ির লোকে নিন্দা করে ফেলেছি। দেখো, আমার আসলে কালকে একটা রাখি পূর্ণিমা, এত বছর পর আমি আমার বাপের বাড়িতে, শ্বশুর বাড়ির থেকে স্বাধীন হয়ে আমি বাপের বাড়িতে এসেছি। এই বছরটা আমি আমার ভাইকে আনন্দের সাথে আমি কিন্তু রাখি পরাতে পারতাম, কিন্তু পরাইনি। কেন জানো তো? বুকের ভেতরে ঝড়। এই যে বিগত 5 বছর আমার বিয়ে হয়েছে, 5 বছরের সংসারে 1 বছর, ওই যখন বাচ্চাটা 7 মাসের ছিল তখন, ওই 1 বছর মানে বিয়ের পরপর প্রথম 1 বছর আমি ভাইফোঁটা আর রাখি পরিয়েছি। তারপর থেকে মোটামুটি আর আমার উপরে এতটা ওরা নির্যাতন করেছে, এতটা নৃশংস, এতটা ওরা নিষ্ঠুর, এতটা বর্বর, যে কি বলবো, যে ওরা আমার মানে বাপের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। দেখো, তোমরা হয়তো আমার পুরনো ব্লগিংয়ে দেখে থাকবে, আমি এই লাস্টের ব্লগিংগুলো দেখবে বেশ ঘন ঘন বাপের বাড়ি এসেছি। তারপরেই কিন্তু আমি প্রেমিকের হাত ধরে চলে এসেছি। অ্যাকচুয়ালি তার আগে যদি আমাকে আসতে দিত ফ্রিডামভাবে, যদি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি মন খুলে যদি আসতে দিত, তাহলে আমি আরও আগে পালিয়ে আসতাম। মানে 3 বছর, আমি এই 5 বছর লাগাতাম না, মোটামুটি 2-3 বছরের মধ্যেই আমি বাপের বাড়ি থেকে পালিয়ে ওই প্রেমিকের হাত ধরে নিতাম। কিন্তু ওরা আমার হাত পা বেরি মায়ার বেড়ার জালে বেঁধে রেখেছিল। মানে আমার ছেলের বিগত 6-7 মাস বয়স, তখনই আমি প্রথম রাখি পরিয়েছিলাম, আর ওই বছরই ভাইফোঁটা দিয়েছিলাম। তার আগে ছোটোবেলায় কোনো দিন মিস করিনি, কোনো দিন আমার মিস হয়নি। দেখো, তোমাদেরকে তো জানোই, আমি প্রত্যেকটা মুহূর্ত মিথ্যে বলতে বলতে, মিথ্যের সিঁড়ি চড়ে চড়ে গড়াতে আজকে এই অবস্থাতে এসেছি। তাই আমি চান টান করে উঠেছি, ভাবলাম 10 মিনিট আগে তোমাদের সাথে একটু কথা টথা বলে নিই, তারপর নয় অন্য বাকি কাজে যাব। তাহলে এবার শুরু থেকে শুরু করি, তাই না? প্রথমত, এই রাখি পূর্ণিমা, এই রাখি হচ্ছে ভাই বোনের একটা মেলবন্ধন। আমরা জানি, যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, যতই জ্বালা আসুক, যা হয়ে যাক, কিন্তু এই যে ভাই বোনের এই ভালোবাসা, ভাই বোনের এই মানে এই খুনসুটি, এই মারামারি, আবার এই একে অপরের প্রতি ভালোবাসা, এটা পৃথিবীতে কোনো শক্তিতে কেউ কোনো দিক থেকে কোনোভাবে আটকাতে পারে না, না পারে না। এই ভালোবাসাটা না একটা আলাদা ভালোবাসা। আমি জানি না যে কারা এরকম এতটা নিষ্ঠুর, কারা এরকম যে সত্যিকারেরই নিজের ভাই বোনের প্রতি যাদের ভালোবাসা নেই। নিজের ভাই বোন মা বাবার অংশ থেকে তৈরি, নিজের ব্লাডের কেউ, কিন্তু বর্তমানে বেশিরভাগ ভাই বোনকেই দেখি নিজের স্বার্থ নিয়েই চলে। আগে আমারটা বুঝবো, আগে আমার ফ্যামিলিকে বুঝবো, আগে আমার বউ ছেলে মেয়ে বুঝবো, তারপর গিয়ে অন্য কারোর প্রতি সিম্প্যাথি দরদ বাইয়ে দেখাবো। কিন্তু একটা সময় ছিল, এই ভাই বোন, মা বাবা চলে যেত, কিন্তু এই ভাই বোনগুলোকে রেখে যেত যে একে অপরের সাহারা, একে অপরের পাশে থেকো, একে অপরকে দেখো, একে অপরের মানে প্রয়োজন অপ্রয়োজনে একে অপরের পাশে দাঁড়িয়েও দেখবা। আমাদের এই জেনারেশনে কেউ কাউকে দেখে না, কিন্তু আমার মানে যে শুভর জেনারেশন বা তার আগের জেনারেশনে এক ভাই, দাদা যদি চাকরি করে ভালো র্যাঙ্কের চাকরি, মানে ভালো জায়গায় যেত, তার যদি ইনকাম বেশি থাকতো, তখন কিন্তু সে কিন্তু এই বাদবাকি যাদের ইনকাম কম বা যারা দুর্বল তাদেরকে কিন্তু দেখে। এই এই ভালোবাসাটা এখনও মানে সত্যিকারে বলবো বাঙালদের মধ্যে আছে, কিন্তু এই দেশীয়দের মধ্যে তো খুবই কম। শুধু নিজেরটুকু গোছাবো, শুধু নিজেরটুকু গোছাবো, শুধু নিজে ভালো খাবো, নিজে ভালো পরবো, নিজে।
কিন্তু বাঙালদের মধ্যে এখনও একটু দেখা যায়। নাহলে না, এই যে সন্দীপ যখন বিপদে পড়েছিল, সব বেশিরভাগ বাইরে থেকেই মানে ওর দিদিরা, বোনরা, যারাই ওর পাশে দাঁড়িয়েছে তারা বেশিরভাগই কিন্তু বাঙালি। বেশিরভাগ, অবশ্যই এদেশীয়রাও আছে, প্রচুর ভালোবেসেছে, কিন্তু সন্দীপকে মেন্টাল সাপোর্ট দিয়েছে, পাশে দাঁড়িয়েছে, লড়াই করেছে। তারাও দেখো কোথাও না কোথাও গিয়ে দেখলে, খুঁজে বের করলে তাদেরও ওই বংশ পরম্পরা কেউ না কেউ হয় মায়ের তরফে বাঙাল, নয় বাপের তরফে বাঙাল, এরকম। তা আমি এই ব্যাপারগুলো এখন যাচ্ছি না, এটা আমার মনের কথা, আমার বলতে ইচ্ছা করলো তাই বললাম। কিন্তু একে অপরের পাশে থাকে। কিন্তু এখনকার এই যে দেখছি তো, যে নিজের দিদি নিজের ফ্যামিলির লোকের নামে নিন্দা করে, নিজের ভাই নিজের ফ্যামিলির লোকের নামে নিন্দা করে, কিন্তু একটা সময় এগুলো ছিল না, এখন ইদানিংয়ে। তো সেখান থেকে বলি, কেপির 5টা বছর তার শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত হয়ে সেই বেচারি 1 বছরই পেরেছে, বাকি 4 বছর ভাইফোঁটা বা রাখি পরাতে পারেনি। কিন্তু এবছর ওর সুযোগ ছিল, কিন্তু ওর মনের ভেতরে বিশাল ঝড়। তারপরে তো অবশ্যই আর.জি. করের ঘটনাটা তো আছেই। আর.জি. করের ঘটনার সাথে ওর ঘটনা তো একেবারে সেম, একেবারে সেম। কারণ ও তো মেডিকেল বিভাগ নিয়ে পড়ছিল, ও তো মানে সত্যিকারের একজন সরকারি কর্মরতা, প্রায় 36 ঘন্টা ও ডিউটি দেয়। ডিউটি দেওয়ার পরে একটা মেয়ে ক্লান্ত হয়ে সে মানুষের প্রাণ বাঁচায়, যে মানুষের প্রাণ দান করে, এবং সেই মানুষটারই নিরাপত্তা কতটা কম, যে সে 36 ঘন্টা টানা ডিউটি দিয়ে আসার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে সে খেয়ে দিয়ে জাস্ট একটু ঘুমাতে গেছে। সেই ঘুমের ঘরে তার উপরে যে কী নির্যাতন হয়েছে, সেই কথাগুলো আমাদের মুখ থেকে আমি নাই বা বললাম, আমি আর বলতে পারছি না। আমার খারাপ লাগছে, এই মনে এলে না আমার শরীরের ভেতরে আনচান আনচান করে, নাই বা বললাম। কিন্তু সেই ঝড়ের সাথে টেপির ঝড় প্রায় একই রকম সিচুয়েশান। 36 ঘন্টা এক টানা ডিউটি দেয়া কাকে বলে জানে? হ্যাঁ, যে 15 মিনিটের ব্লগিং করে, তাও সমস্ত কাজ সবাই করে দেয়, শুধু জাস্ট ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে। তার সাথে এর তুলনা? শ্বশুরবাড়ি থাকাকালীনও ও কীভাবে দিন কাটিয়েছে সেটাও কিন্তু আমরা নিজের চোখে প্রত্যেকটা মধ্যে, সরি, ব্লগিংয়ে যেটা দেখানো হয় সেটা সত্য নয়। ব্লগিংয়ের বাইরেও একটা জীবন আছে, যেটা টেপি কাটায় এবং আনন্দ সহকারে কাটায়, ভীষণ মস্তিতে কাটায়, ভীষণ মানে রোমান্টিকের সাথে কাটায়, রোমান্সের সাথে কাটায়। সেটা ওর পার্সোনাল লাইফ। কিন্তু যখন প্রফেশনাল লাইফে চলে আসে, তখন ও সংসারে যে গাছ লাগানো, মা বৌদি কীভাবে রান্না করছে, ও কীভাবে সোফার মধ্যে বসে খাবে, ও কোনটা খাবে, ও ব্র্যান্ডেড পোশাক পরে না তো কী হয়েছে, কিন্তু ও সারা মাস ধরে প্রচুর পরিমাণে নাইটি, এই 150, 200, 250, 300, 350, এইরকম ধরনের পোশাক কিনতে প্রচণ্ড ভালোবাসে। মানে দেখো, একটা ব্র্যান্ডেড পোশাক কিনে সেটাই বারবার পরা, ঘর জাম করে রাখার থেকে তোমার এই ফুটপাতে গিয়ে প্রচুর রকমের ড্রেস সেই দাম দিয়ে কিনে নেওয়া, ও অনেকবার সেই পোশাকগুলো পরতে পারছে, অনেকবার অনেক রকমভাবে তোমাদের দেখাতে পারছে। ওর এগুলো প্রচুর চাপ, এগুলো প্রচুর চিন্তা, এগুলো প্রচুর কষ্ট। এইগুলোকে ব্রেন খাটিয়ে তৈরি করে তোমাদেরকে ব্লগিং করে দেখায়। তারপর সেই ব্লগিং দেখে একটা টাইম ও ভিখিরি ছিল, ওর শ্বশুর বাড়িতে ওকে নোড়া দিয়ে পিটাতে, মানে এমন ওর দিন ছিল, ওর শাশুড়ি বলছিল, দে ঝুলিয়ে, দে জ্বালিয়ে, দে পুড়িয়ে, দে ছাড়খাড় করে। সেই জায়গা থেকে ও নিজেকে আত্মরক্ষা করে খালি পায়ে এই কঠিন পরিস্থিতিতে, সেই সময় সেই দিন আমি যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, খালি পায়ে, ব্যাগ ছাড়া, এক কানা নাইটি পরে, এক কাপড়ে, টাকা 2 টাকাও আমার হাতে ছিল না। ভিখিরিদের কাছেও জানো তোমাদের কীরকম আমি বলেছি, সেই আর কি বলবো, ছাড়ো সেই সব কথা। যত বলবো এইসব কথা মনের ভেতরে ততই দুঃখ বেদনা বেড়ে যায়।
তো সেই সময় তো আমি কি হারে কি কষ্ট পেয়ে কি লড়াই করে কীভাবে আমি আমার জীবনটাকে হাতে নিয়ে তোমাদের কাছে ছুটতে 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 এসেছি। আসার পর আমি তোমাদেরকে কি না বলিনি আর তোমরা কি না শোনোনি। আসলে ব্যাপার আমার চাই না কন্ট্রোভার্সি, আমি চাই না কোনো কিছু। আমি শান্তি মতন আমার ফোকলা প্রেমিকের সাথে আমি একটু বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও। তাই আজকে আমার মনের সেই ঝড়ের কারণে আমি পড়াইনি আমার ভাইকে রাখি। যেদিন আমার জীবনে ঝড় থামবে, ঝড় কমবে, ঝড় শান্ত হয়ে যাবে, সেই দিনকে গিয়ে আমি কিছু না কিছু একটা করব। তো তার আগে আমি মনের শান্তি নেই বলে আমি আর এই বছর রাখি পরালাম না আমার ভাইকে। শুনুন, এগুলো হচ্ছে আনন্দের খবর, আনন্দই নেই আমার জীবনে। আমি যেটা তোমাদের 15-20 মিনিট ভিডিওতে দেখাই সেটা আনন্দ না, জাস্ট তোমাদেরকে খুশি থাকার অভিনয় করি। কারণ তোমরা তো রিল্যাক্স করার জন্যে ফোনটা খোলো, ক্যামেরাটা দেখো, এবং তার ভেতরে আমি তোমাদের যদি রিল্যাক্স না করে শুধু দুঃখ শোনাই, শুধু আমার কষ্ট জানাই, যেগুলো আমি পাইনি, কি করে আমি তৈরি করি, সেই কথাগুলো যদি তোমাদের শোনাতে যাই তোমরা ঠিকই আমার মিথ্যেটা খুঁজে বের করে ফেলবে। সেই কারণে আমি চাইনি তোমাদের ঠকাতে, আমি চাইনি। কারণ আমি 5 বছর ধরে কী ঠকেছি, কিভাবে আমি অত্যাচারিত হয়েছি, সেটা শুধু ঈশ্বর তিনিই জানেন। হে জগৎ জননী, হে জগৎ পিতা, তোমরাই জানো আদতেও আমি সত্যি কি অত্যাচারিত ছিলাম? আমি কি সত্যি খুব কষ্টে ছিলাম ওই বাড়িতে? কোথায় কোথায় কষ্ট ছিল, কোথায় কোথায় সত্যি সুখ ছিল, আর কোথায় কোথায় আমার ওপর টর্চার হয়েছিল, সেই বিষয়গুলো মানে আমি মনে করতে চাই না। মানে না হলে আমি কোথা থেকে খুঁজে তোমাদের এনে দেব? আমি এসব মনে করতে চাই না। আমি আগের দিকে এগিয়ে যেতে চাই। আমি সুখের কথা তোমাদেরকে বলে খুশি রাখতে চাই। মাত্র 15 মিনিটের ভিডিওর ভেতরে তোমাদেরকে আমি কি করে সমস্ত দিনের কষ্টটা জানাবো। তোমরাও একটা টাইমে আমার কষ্ট শুনতে শুনতে আর ভালো লাগবে না। তার জন্য আমি চাই না আমার এই কষ্ট না হওয়া কষ্টগুলো আমি তোমাদেরকে জানাই। আসলে সেই রাতের ঘটনাটা আমার কাছে এত মর্মান্তিক, এত দুঃখজনক, এত কষ্টদায়ক, সেই কারণে আমার ট্রমাতেই কেটে গেছে 1টা বছর। আমি যে আমার ছেলেকে ছেড়ে 1টা বছর কাটিয়ে দিয়েছি আমি ভাবতেও পারছি না। আমার জ্ঞান ফেরার পর আমি ভাবতেও পারছি না আমি 1টা বছর কাটিয়ে দিয়েছি, 1 ইয়ার কাটিয়ে দিয়েছি মেন্টাল ট্রমার ওপর দিয়ে। কি করব আমি, কি করব, কোথায় যাব, কিভাবে যাব, কার সাথে, আমার আগামী জীবনটা কি হবে, এই সব অনেক চিন্তা আমায় তাড়া করে খায়। তাই আমি ফ্ল্যাটেও থাকতে পারি না, আমার বাপের বাড়িতেও থাকতে পারি না। আমি ছুটাছুটি করি, কখনো ফ্ল্যাট, কখনো বাপের বাড়ি, কখনো ফ্ল্যাট, কখনো এই অস্থিরতা কেন জানো আমার বুকের ভেতরে? কারণ আমি এখনও ভয় পাই সেই রাতের কথা। আমি খালি পায়ে ছুটছি ছুটছি ছুটছি, আর ওরা আমাকে ধরে দে জ্বালিয়ে দে পুড়িয়ে দেবে। আমি হাতে নোড়া নিয়ে খালি পায়ে একটা কাপড়ে নাইটি পরে দৌড়ে বেড়াচ্ছি। সেই দিন আমার হাতে 2 টাকাও ছিল না, আজকে আমি 20 টাকার মালিক। সেই কারণে তোমরা তো বারবার বলো যে এত টাকা উপার্জন করছো, রাখো রাখো। দেখো, তোমরা আমাকে বোকা ভাবলো, আমি অতটা বোকা নই। আমি গুছিয়ে আমার শ্বশুরবাড়ির মাটির তলা থেকে সোনাগুলো টোপলায় বেঁধে নিয়ে এসেছি। আমি গুছিয়ে আমার পাসবুক, আমার ডকুমেন্টস, আমার ড্রেস, যেগুলো আমি সুন্দর করে নিয়ে এসেছি। আমি গুছিয়ে আমার কাঁথা, আমার ছেঁড়া জুতো, আমার ছেঁড়া নাইটি, আমি কিচ্ছু ফেলে রেখে আসিনি। আমি গুছিয়ে ব্র্যান্ডেড পোশাক না পরে এই একই দামের, একই টাকার আমি 8-10টা করে কুর্তি, নাইটি সমস্ত কিনে পড়ি। সে জায়গায় তোমরা কি করে ভাবছো আমি বোকা? না, আমি বোকা না, আমি বোকা না। আমি তোমাদের বোকার মতন দেখতে মনে হয়, কিন্তু আমি বোকা না। আমি ঠিকই আমার ব্যবস্থাটা করছি। সেই কারণে আজকে ব্যাংকে গেছি। আসলে
আমার বোকা মাকেও তো একটা চ্যানেল খুলে দিয়েছি, সেই বোকা মায়ের চ্যানেলের মনিটাইজেশন হয়ে গেছে, গুগল পিন এসে গেছে, এখন সেও মাসে হারা একটা ইনকাম করতে শিখেছে। তো সেই মাসোহারা ইনকাম থেকেই ভাবছি তার অ্যাকাউন্টটা তার মতন আলাদা করে দেবো, যাতে তার টাকা তার অ্যাকাউন্টে ঢোকে। তার নামেও কিন্তু এতদিনে একটা অ্যাকাউন্ট নেই, যেটা বোঝা গেল। সেই মানুষটাও কিন্তু প্রায় হ্যাঁ 20-22 বছর, না 20 সরি, প্রায় 25-30 বছর তারও হতে চললো, সেও কিন্তু তার স্বামীর সংসার করছে, তার নামে কিন্তু একটা পাসবুকও নেই। যেটা বোঝা গেল এখান থেকে যে স্বামী তাকে কিছুই করে দেয়নি। হয়তো স্বামীর আর তার জয়েন্ট অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট, এখানটায় সে তার পার্সোনাল ইউটিউবের চ্যানেলের অ্যাকাউন্ট, তার টাকা তার অ্যাকাউন্টে ঢোকাতে চায়। তাই তার নামে একটা ব্যাংকের বই করতে গেছিলাম, আর তার সাথে আমি একটা রেকর্ডিং করব, সেটাও গেছি। এই তোমরা এত বলো, তোমরা এত ভালোবাসো আমায়, এত আমার ভবিষ্যতে চিন্তা করো, সেই কথা ভেবেই গেলাম যে একটা ব্যাংকে একটা রেকারিং করব, যে রেকারিংটার থেকে ফোকলা যাতে কোনো টাকা পয়সা তুলে না নিতে পারে। আর আমি আমার ভবিষ্যতের জন্য যে তোমাদেরকে বোকা বানিয়ে যে এদিককার ব্লগ ওদিক, ওদিককার ব্লগ সেদিক, সেদিককার ব্লগ ওই দিক, আর আমি শ্বশুরবাড়ি না 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 প্লিজ তোমরা ক্ষমা করো, আমাকে এইভাবে তোমরা বলো না। আমি আমার শ্বশুরবাড়ি নিন্দা করতে চাই না, না আমার কন্ট্রোভার্সি করার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমার ব্লগিংয়ে কোথাও তোমরা কন্ট্রোভার্সি পাবে না, না করি না। কারণ আমি ব্লগই চুরি করি, কোন দিনের ব্লগ কোন কোন দিনের ফুটেজ কোন দিনে ঢুকাই, কোন দিনটা কখন কোথায় চাই, তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে আমি যা লিখি টাইটেলে লিখি, যা খেলি আমি টাইটেলে খেলি। আমি আমার ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি রাখতে চাই না, তাও মুখ ফসকে, ওই যে মানুষ তো, জন্তু তো আর না, মানুষ তো বটে, শরীরের ভেতরে তো মানুষেরই তো রক্ত বইছে, সে মানুষেরই তো চামড়া ওই পুট করে বেরিয়ে যায়, পুটুস করে একটা দুটো অক্ষর বেরিয়ে যায়। যেমন আজকে বেরিয়ে গেল, 1 বছর বিয়ে হয়েছে, 5 বছর, তার ভিতরে মাত্র একটা বছরই আমি ভাইফোঁটা বা রাখি বন্ধন করতে পেরেছি, বাদ বাকি আমি বিগত 4 বছরে না ভাইফোঁটা না রাখি বন্ধন কিচ্ছু করতে পারিনি। ওরা আসতেই দিতে চাইতো না, ওরা শুধু জমির কাজ, ঘরের কাজ, বাসন মাজা, ঘর মোছা, উচ্ছে দিয়ে মাছের ঝোল, উচ্ছে দিয়ে খাসির মাংস, তারপরে যত সমুদ্রের পচা ধচা মাছ, গুঁড়ো গাড়া মাছ, এইসব একবেলা যদি খেতাম, পরের বেলা না খেয়ে থাকতাম। এত পরিশ্রম করাতো গো, এত পরিশ্রম করাতো, ধানের জমি থেকে যত ধান উঠতো সেগুলো সেদ্ধ করা, সেগুলো মেলা, সেগুলো তোলা, তারপর জোর করে করে রাতের বেলায় বর ঘুমাতে না দেয়া, কারণ চুল্লু খেয়ে এসে আমার ওপরে সেই যে কি অত্যাচার, তোমাদেরকে কি বলবো মনের কথা। আমি তোমাদের সেই ঘরের কথাই যে বলে না, ওপর দিকে থুতু ফেলে নিজের মুখে এসেই পড়ে, সেই কারণে আমি বলতে চাই না, কিন্তু খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড। আমি আর তোমাদের গা শিউরে উঠবে, আমার ওপরে যে অত্যাচার হয়েছে সেই সব কথাগুলো যদি তোমাদের বলি না, তোমাদের গা কাটা দিয়ে উঠবে, তোমাদের রাতের পর রাত ঘুম আসবে না। হাসি তো দূরে থাক, আমি এমন 5টা বছর, শুধু একটা বছর বাপের বাড়িতে আসতে দিয়েছে, বাকি 4 বছর আসতে দেয়নি। আমি এখনও আতঙ্কের ভেতরে আছি। আমি ভাইকে রাখি পরানোর সময় বুকের ভেতরটা কেঁপে উঠছে যে আমি কি করে পারবো, আমি কি করে রাখি। হ্যাঁ, আমাকে সেই 4 বছরের অত্যাচার, 1 বছর এসেছি তো, বাকি 4 বছরের অত্যাচারের কথা আমার মনে পড়ে গেছে, সেই কারণে আমি রাখি পরাতে পারিনি আমার ভাইয়ের হাতে। জানি না এই ট্রমা কাটতে কতদিন লাগবে আমি জানি না, কিন্তু আমি তোমাদের দুঃখটা জানাতে চাই না। আমি চাই তোমরা 15-20 মিনিটের ব্লগ দেখছো, তার ভিতরে আমার হাসি খুশির চেহারাটা দেখো, আমি কিভাবে খাচ্ছি দেখো। আমি একটু খেতে ভালোবাসি, হ্যাঁ আমি একটু খেতে ভালোবাসি। আমি দামি খাবার খাই না, ওই রাস্তার ফুচকা, রাস্তার ঘুগনি, কম দামের আইসক্রিম, যেমন আমার চয়েস কম দামে, যেমন আমার চয়েস দেখো ফোকলা, বেকার ফোকলা, যে ফোকলার না আছে মান, না আছে সম্মান, যে 5খানা বিয়ে করে রেখেছে, এইরকম
এরকম আমার ব্র্যান্ডেড দরকার নেই, আমার হাইফাই দরকার নেই, আমার খুব ভালো মান সম্মান আমার দরকার নেই ভাই। না, আমার এগুলোর দরকার নেই। আমার ওই আমি ওতেই খুশি, ফোকলার মতন একটা লুচ্চাকে পেয়ে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি ওর সাথেই সারা জীবনটা কাটিয়ে দিতে চাই। ওর হতে পারে ও গরিব, হতে পারে ও কাজ করে না, কিন্তু ওর মতন মন, দেখো ও 5খানা মেয়েকে সুখী রাখতে পারেনি, 6 নম্বর আমি, মানে টেপি, সেই 6 নম্বর টেপিকে নিয়ে চোরের মতো ফ্ল্যাটে যাচ্ছে, চোরের মতো ফ্ল্যাট থেকে বেরোচ্ছে, চোরের মতন ও ট্যুরে ট্রাভেলিং ভিডিওতে ওখানে যাচ্ছে, লোকের কাছে এত গালাগালি, এত গালাগালি। অন্য কোনো পুরুষ এলে আমাকে ছেড়ে চলে যেত, অন্য কোনো পুরুষ হলে না, আজকে আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বললে ভগবান আমায় পাপ দেবে, পাপ। মিথ্যা কথা বলবো না। অন্য কোনো পুরুষ হলে না এতক্ষণ ছেড়ে কবে চলে যেত, ওই চাল ফট তোর মতো মেয়ে ছেলের হাত ধরে লোকের কাছে এত গালাগালি শুনছি, এত গালাগালি আমি নিতে পারবো না, কবে চলে যেত। দেখো এক ধারসে আমার এই ফোকলা প্রেমিককে গালাগালি দেয়, আমার শ্বশুর শাশুড়িকে গালাগালি দেয়, আমার মা বাবাকে গালাগালি দেয়, আমার ভাই কটর ছেঁড়া করে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তাও আমার এই পাগল প্রেমিক কিন্তু আমার হাতটা ধরে ছাড়েনি। সেই কারণে আমি অল্পতেই সন্তুষ্ট, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি আছি। আমি ব্র্যান্ডেড পোশাক চাই না, আমার দামি খাবার চাই না। আমি ফুটপাতের বিরিয়ানিতে খুশি, আমার ফুটপাতের ঘুগনিতে খুশি, আমি ফুটপাতের ফুচকাতে খুশি, আমি ফুটপাতের প্যাটিসে খুশি, আমি ফুটপাতের মোমোতেও খুশি। আমার দরকার নেই বড় জায়গা থেকে খাবার অনলাইনে অর্ডার করে খাওয়া, আমার দরকার নেই স্বামীর সাথে 4 চাকায় করে ঘোরা, আমার দরকার নেই স্বামী বাচ্চাকে নিয়ে দামি হোটেলে ওঠা। আমি এইতে ভীষণ খুশি আছি যে আমার ফোকলাকে নিয়ে আমি এই যে ট্যুর করে বেড়াচ্ছি, যেখানে সেখানে খাচ্ছি, মা ঠাম্মি বৌদিকে দেখাচ্ছি, আর ফোকলার সাথে চোরের মতো করে গিয়ে চুপি চুপি গিয়ে রাত কাটাচ্ছি, আবার ফেরত আসছে, আবার লোকের কাছে আমি ভালো সেজে দেখাচ্ছি। কিন্তু লোক যখন ধরে তুলে এনে সবার সামনে সেই সত্যটা ধরে দিচ্ছে, তারপরেও আমি নির্লজ্জের মতো বেড়ালের মতো মুখ মুছে আবার মিয়াও 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 করতে করতে তোমাদের কাছে চলে আসছে। আমি 0 থেকে হিরোইন হয়েছি, 0। যেদিনকে বাড়ি থেকে বেরিয়েছি কিচ্ছুটি নিইনি, কিচ্ছুটি না। সেই কারণে আমি অল্পতে সন্তুষ্ট, আমার কিচ্ছু চাই না। কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকে ফেরত আসার পরেই আমি আমার মায়ের ফোন থেকে ভিডিও করছি বলেই আমি কিন্তু একটা 15-20 হাজার টাকা দিয়ে ফোন কিনে নিয়েছিলাম। আমি বিনা পয়সায় এসেছি, প্রথম ভিডিও ছাড়ছি, সেটা আমার মায়ের ক্যামেরা থেকে বলেছি। বলার পর আমি যখন আমি আমার ফোনটা কিনতে যাই, সেখানটায় আমি বলে ফেলেছিলাম যে আমার ফার্স্ট ফোন এটা, আমি ফার্স্ট ভিডিও এই ফোন থেকে করেছি, যেটা হচ্ছে এই যে মোটো নাকি কোম্পানির ফোন কিনেছিল, যাই হোক সেটাই যাই হোক কী নাম যেন বলতে গেলাম। তারপর আমি আমার উপার্জিত পয়সা দিয়ে এই যে অ্যাপেল আইফোন কিনলাম। আইফোনটা আমার অনেক দিনের শখ ছিল, মাত্র 2 মাসের ইনকামে, মাত্র আমি 2 মাসও না, আমার 2 মাসের মধ্যে আমার প্রায় 1.5-2 লাখ টাকা না 1,80,000 টাকা দিয়ে আমি একটা আইফোন কিনেছি, এবং ভীষণ মানে হাইফাই লাইফস্টাইল কাটায়, ভালো, মানে রাক্ষস বলবে, রাক্ষসও আমার কাছে লজ্জা পাবে যে তুমি এত কি করে খাও। আমি খাই, হ্যাঁ আমি খাই, আমি জানি না আমি কি খেতে ভালোবাসি আর কি ভালোবাসি না, কিন্তু আমি খাই। ঝুড়ি 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 মিথ্যে বলে তোমাদেরকে হজম করাচ্ছি, আর আমি এইটুকু বাটিতে, ফয়েলের বাটিতে ঘুগনি নিয়ে খেয়ে হজম করতে পারবো না, 1 থালা বিরিয়ানি খেয়ে হজম করতে পারবো না। তোমাদেরকে তো আমি এত ঝুড়ি 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 মিথ্যে গল্প শোনাচ্ছি, আর তোমরা তো খাচ্ছ আর হজম করছো। তোমরা খেয়ে হজম করে ফেলছো, সেটা কোনো যায় আসে না। আর আমি যদি একটুখানি ছোট্ট একটুকু ফয়েল পেপারে ঘুগনি খাই, ছোলা মাখা খাই, পাঁপড় খাই, চা খাই, বিস্কুট খাই, আইসক্রিম খাই, 10 টাকা দামেরই খাই, 20 টাকা দামেরই খাই, 25 টাকা দামের খাই, সেগুলো নিয়ে তোমাদের কেন এত মাথা ব্যথা? আমি তো তোমাদেরকে এরা মোতলা 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 মিথ্যে বলছি, সেগুলো তো তোমরা খাচ্ছ, খাওয়ার পর হজমও করে ফেলছো, তাতে তোমাদের কোনো যায় আসে না, মাথাও ব্যথা নেই।
অথচ আমি কোথায় একটা আইসক্রিম খেলাম, দুটো আইসক্রিম কেন কিনলাম, একটা আমি খাবো আর একটা কে খেলো, কেন সে খেলো না সেটা আমি কেন ক্যামেরায় দেখালাম না, কেন আমি খেতে পারি না? আমি একসঙ্গে 10খানা আইসক্রিম একই জায়গায় বসে খেতে পারি। তোমরা যেমন মিথ্যে খেতে পারো, আমি তেমন খাবার খেতে পারি। আমি মিথ্যে যেমন বলতেও পারি, আমি প্রচুর পরিমাণে খাবার খেতেও পারি। আমি আমার মিথ্যে পেটের ভেতরে জমিয়ে রাখতেও পারি, তার ভেতরে আমি খাবারও ঢোকাতে পারি। এটা আমার ক্রেডিট। কিন্তু আমি চাই না, আমি কখনোই চাই না আমার শ্বশুরবাড়ির নামে। আমি যা হয়ে গেছে হয়ে গেছে। আমার ভেতর থেকে এখনও আতঙ্ক, ভয়, যন্ত্রণা, জ্বালা কাটেনি। সেই কারণে আমি তোমাদেরকে সত্যিটা মানে ভাইকে রাখি পরাতে পারিনি। সেই কারণে আমি এই মিথ্যে দিনই দেখাবো, আর মিথ্যে জিনিস তোমরা শুনবে, তোমরা শুনতে ভালোবাসো। সেই কারণে তোমাদেরকে মিথ্যে গল্পগুলো আমি করব। কারণ দেখো, আমি কতটা মায়াবতী বা আমার মনের ভেতরে প্রাণ আছে না আছে আমি তো তোমাদেরকে খুলে দেখাতে পারবো না। আমার প্রেমিকের জন্য যখন আমার মন কাঁদে, তার মানে আমার মন আছে। আমি যখন খেয়ে হজম করতে পারি, তার মানে আমার পাকস্থলীও আছে। আর আমি মুখ দেখানোর পর মানে মিথ্যে জুড়ি জুড়ি বলার পর তোমাদের কাছে মুখ দেখাতে পারি, তার মানে আমি নির্লজ্জও বটে। তো এই সব কিছু জানার পরেও তো তোমরা আমায় ভালোবাসো। আর সেই ভালোবাসার দিক কিন্তু আমি যে অর্থগুলো উপার্জন করছি, তোমরা ভেবো না সেগুলো আমি ব্যয় হতে দেব। আমি ব্যাংকে, স্টেট ব্যাংকে গিয়ে একটা বই খুলেছি, আছে আমার বই আছে, ওইখানেই টাকা ঢোকে। তো ওখান থেকেই ভাবলাম অ্যাকাউন্ট থেকেই আমার একটা রেকারিং করব, যেখানটায় মাসের টাকাটা ওরা কেটে নেবে। ওটাই ভালো হবে, বুঝেছো? একেবারে আমার ভিউয়ার্সরা বুদ্ধি দিচ্ছে আমায় 1, 4, 5 বছর বা 10 বছরের জন্য করতে, একটা লং টাইমের জন্য করব, যেটা আমায় ফিরে যেন তাকাতে না হয়। কারণ অ্যাকাউন্টে যতক্ষণ টাকা থাকবে, আমার একটা যে প্রেমিক, আমি তো ব্র্যান্ডেড মানুষ, মানে আমি তো ভালো মান সম্মান এডুকেটেড মানুষ পছন্দ করি না। আমি যেমন ব্র্যান্ডেড পোশাক পরি না, তেমন আমি ভালো মানুষও চুজ করি না। আমি যাকে চুজ করেছি সে অতীব সাধারণ লম্পট টাইপের আমার প্রেমিক। তো সেই টেপির প্রেমিক, এই লম্পট প্রেমিক কখন টাকা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে জুয়ো খেলে ফেলে, এর থেকে বরং একটা রেকারিং করলাম, যেটা অ্যাকাউন্ট থেকে টুকুস করে কেটে নেবে। আর আমার একটা বাপ, সে আজ পর্যন্ত আমার মায়ের নামে একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দেয়নি, যেটা আজ আমায় খুলতে যেতে হয়েছে, কিন্তু হয়নি অ্যাকাউন্টটা। কারণ নেক্সট দিন গিয়ে 10টা থেকে 12টার মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়। তাই তোমরা নেক্সট দিনের ব্লগে দেখতে পাবে একটা বিশেষ কাজেই ব্যাংকে যাচ্ছি, বিশেষ কাজ। সেই বিশেষ কাজটা হচ্ছে মায়ের, আমার মাকেও আমার চরিত্রটা তো খুব সুন্দর, সেই ভালো চরিত্রটা আমার মাকেও বলেছি তুলে তুলে ধরো, কখন আমি কোথায় আছি না আছি এটা দেখার জন্য তোমার ব্লগটা দেখবে লোকে। তো সেই হিসেবেই মোটামুটি চুরি করবা, সৎ পথে কিন্তু মানুষ ব্লগ দেখবে না। এই দিনের ব্লগটা অমুক দিন চালাবা, তুমি নিরামিষ খাবারটা দেখাবা, তার ভিতরে আমি মাছটা দেখাবো, লোকে কনফিউজ হয়ে যাবে যে সেই দিন এই রান্নাগুলো করলো, বা সেই দিনই ওর মা মাছ দেখালো না, পরে আমার ব্লগিংয়ে মাছ দেখলো। তাহলে এতে কী হবে, দুটো ব্লগ ব্যালেন্স থাকবে, মানে তোমার ব্লগিংটাও দেখবে, আমার ব্লগিংটাও দেখবে, মেলাবে। এরকম করতে করতেই তোমার ভিউজটা বেড়ে যাবে, তাহলে তোমার অ্যাকাউন্টে বেশ ভালো টাকা ঢুকবে। দেখো, সৎ পথে ভাত এখন হয় না। যেমন ব্র্যান্ডেড পোশাক পরে মানে ছোটো লোক যেমন ব্র্যান্ডেড পোশাক পরলে মানায় না, তেমন ছোটো লোকদেরকে সত্যি কথা বললেও মানুষ বিশ্বাস করবে না। তাই সব থেকে বড় ব্যাপার, মিথ্যে বলো, কারচুপি করো, নোংরামি ছড়াও, এই দিকের ব্লগ ওই দিক করো, ওই দিকের ব্লগ এদিক করো, এমনভাবে ব্লগিংটা তৈরি করো যার না থাকবে বাবা, না থাকবে মা, না থাকবে আত্মীয় স্বজন, এরা টোটাল কনফিউজ হয়ে যাবে। কনফিউজড হতে হতে আমাদের ব্লগ মেলাতে মেলাতে মোটামুটি আমরা ভালো ভিউজ পেয়ে যাবো, আর মাসে গেলে বেশ ভালো টাকা ইনকাম করবো। মাও দেখেছে, হ্যাঁ ঠিকই বলছে আমার মেয়ে। আর সত্যিকারে ভালো ব্লগ না, এখানে আমিও বলবো, আমি বুক ঠুকে বলবো, বেঈমানগিরি করবে, ভালোভাবে ব্লগ চলবে, ভালো ব্লগ দেখাবে না, সেখানটায় ভালো মানুষ কটা ছাড়া আর কেউ যাবে না। কারণ তাদের তো পোষাবে না ওই সাধারণ খাওয়া, ওই সাধারণ ঘর মোচা, ওই সাধারণ বাসন মাজা, ওই সাধারণ বিছনা চালা, না ওগুলোতে মানুষ বোর হয়ে যায়। হ্যাঁ, এখনই তুমি একটা রং চঙের জিনিস নিয়ে আসো,
যে স্বামী স্ত্রীর ঝগড়া বা বাপ ছেলের লড়াই বা হচ্ছে মা শাশুড়ি বৌমার ঝঞ্ঝাট বা হচ্ছে এই যে আমি কখন কোথায় থাকছি সত্যিটা তোমাদের বলবো না, মিথ্যে করে করে বলবো, মিথ্যে জিনিস দেখাবো, মিথ্যে কথা বলবো, মিথ্যেটা প্রচার করব, এটা ইনকামটা ভালো। আর যেই ইনকাম ভালো হবে সেই পয়সা দিয়ে আমাদের ব্র্যান্ডেড পোশাক চাই না, আমাদের ব্র্যান্ডেড মানুষ চাই না, আমাদের ব্র্যান্ডেড ভিউয়ার্স, ছোট লোক ভিউয়ার্স থাকবে, ছোট লোকের মতো চলবো, ছোট লোকের পোশাক পরবো, ছোট লোক প্রেমিক রাখবো, আরামসে থাকবো। শোনো, একটা জিনিস মাথায় রাখবে, ওই নেতা মন্ত্রী ক্যাতা সব নিম্নবর্গের মানুষরাই কিন্তু সৃষ্টি করে, তাদেরকে নিম্নবর্গের মানুষরাই সিংহাসনে বসিয়ে রেখেছে। উচ্চবর্গের মানুষ অ্যাকচুয়ালি আছে কটা আছে, কজন তারা তাদের স্ট্যাটাস মেনটেন করতে করতে দিন ফুরিয়ে দেয়। আমাদের এই ইউটিউব চ্যানেল যদি মেনটেন করতে হয় ছোটো লোকমিতে ভরিয়ে দাও। দেখেছো না কাপাকাপি সেই সব লাইভগুলো বেশি লোক দেখে। একটা হরে কৃষ্ণর গান গাইবে, হায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সেখানটা দেখবা 100 জন দেখছে, আর যেখানে আছে কিছুই নেই, কিছুই দেখতে পাবা না। কে শুধু শুধু মেয়েটা এরকম কেঁপেই যাচ্ছে, ওপরে ব্লাউজ পরে কেঁপে যাচ্ছে, তার সাথে ভাবো কী কাঁপছে। সেখানে দেখবে 3000, 4000, 5000 লোক कंटिन्यू वाचिंग, ये कैसे हिल रहा है, ये क्या हिल रहा है, कैसे हिल रहा है, কন্টিনিউ দেখে যাবে। এবং লাইক, আমাদের এই নর্মাল লাইভে লাইক 500টা লাইক মানে বিশাল ব্যাপার। 1200, 1500, 2500, 3000 লাইক, মানে যে আসছে দেখছে আর একটা করে লাইক করে দিয়ে চলে যাচ্ছে। তাই নিম্ন পরিস্থিতির লোক, নিম্ন বর্গের নিম্ন মানুষ, যারা নিম্ন রুচি সম্পন্ন, এইবার আমার কথাটা মিলল, যারা নিম্ন রুচি সম্পন্ন মানুষ তাদের সংখ্যা প্রচুর। তা আমার মানুষ নিয়ে কাজ নাকি, আমার ভিউ নিয়ে কাজ ভাই। বাপ বাড়া না ভাইয়া, সবচেয়ে বড় রুপাইয়া। যেদিন আমাকে আমার স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিনকে আমি খালি পায়ে নোড়া হাতে এক নাইটিতে ছুটছিলাম। কেউ দেখেছিলে আমায়? কেউ দেখেছিলে এসেছিলে আমার পাশে? কেউ দিয়েছে এক গ্লাস জল? কেউ দাওনি, কেউ পাশে থাকুনি। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি মিথ্যে বলে বলে, আজকে জ্ঞান দিতে এসেছ? শুনবো তোমাদের জ্ঞান? কখনোই না। যা মন চাই করবো, ব্র্যান্ডেড পোশাক পরি না, ব্র্যান্ডেড খাবার চাই না। আমি ফুটপাতিয়া, ফুটপাতের সব জিনিস পছন্দ করি, ফুটপাত মাল, ফুটপাত প্রেমিককে ওই জন্য বেছে নিয়েছি। একদম কেউ কিছু বলতে আসবে না আমায়। মিথ্যের ব্লগ তো তোমাদের ভালোই লাগে, নাহলে কেন ভিড় করো আমার বিয়েতে? মিথ্যের ব্লগ পছন্দ করো, নোংরামি দেখতে চাও, সেই কারণেই দেখাই। তোমরা যেটা চাইবা আর আমি নোংরামি করব আর তুমি সেটাই পছন্দ করবা, তো তোমাদের দেখাতে দোষ কি? রাখি পড়াতে পারিনি, 4 বছরের মনের যন্ত্রণা বুকের ভেতরে চাপা। সেই দিন ছিলে তোমরা আমার পাশে? যে 4 বছর ধরে আমি কষ্ট পাচ্ছি আমার ভাইটাকে রাখি পড়াতে পারিনি, এই বছরটা ভগবান সুযোগ দিয়েছে, স্বামীর অত্যাচার নেই, শাশুড়ির কিটকিট নেই, তাও পড়াইনি। কেন বলো তো? সেই আর্তনাদ, সেই সময়কার সিচুয়েশান ভুলতে পারিনি এখনো আমার মাথার মধ্যে। বাবা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, এবার যাই, একটু বিশ্রাম নিলাম তোমাদের কাছে। আসলে স্নান করার পর আমার প্রচণ্ড শরীরে গরম ধরে, তখন আমি না খাটে বসলে না ভালো লাগে না। চলো আজকে একটু মনের কথা বললাম তোমাদেরকে, তোমরা রাগ করলে না তো? প্লিজ রাগ করো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি আমার ভিডিওতে একটু কিছু ভালো লাগে লাইক করে দিও। তারপরে আবারও কিছু না কিছু নিয়ে আসবো। আসলে টেপির ব্লগিংয়ের বিষয় তো কিছু বললাম না, ব্লগিংয়ে কিছু ছিল, সবুজ হয়ে গেছে সব পাতা, বৃষ্টির জলে সবুজে সবুজময়। বৌদিটা কি সুন্দর না? যাই বলো, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। সুন্দর করে বলছে, মা মনে হচ্ছে মাংসতে আরেকটু হলুদ লাগবে, দিব মা? ও
মা দেবো দেবো মা। ও চাইছিল যে মা এসে একটু বুঝে দিক। এখন কিন্তু আর টিপি বৌদিকে বলে না ভেতো বাঙালি। টিপির ব্লগটা আমার মনে হচ্ছে চোট্টামি ব্লগ, আজকেরটা না, আজকে কালকে রাখি ছিল সেই ব্লগটা আজকে দিয়েছে। কালকের যে ফ্ল্যাটে যাওয়ার ব্লগটা সেই দিনের ব্লগ, যেদিন ওর মা ব্লগ দিয়েছিল না, পরশু দিন ও গিয়ে শুধু প্রমোশনাল ভিডিও করে চলে এসেছে। আমি দেখিনি ওর ব্লগ, শুধু টাইটেল দেখে কালকে একটু ব্যস্ত ছিলাম আমিও। তো চলো, নিশ্চয়ই এতক্ষণে তোমরা জেনে গেছো কেন ব্যস্ত ছিলাম, কোথায় ব্যস্ত ছিলাম। তারপরে অর্ক শর্মীও এসছে, ওদেরও রাখি পরানোর, ওদেরও ব্যস্ততা ছিল। চলো টাটা। যদি ভিডিওর কিচ্ছু মাত্র ভালো লাগে আর যদি আমার কথায় মনোক্ষুণ্ণ হও, সরি। আমার এটা ইচ্ছা ছিল না তোমাদের দুঃখ দেওয়ার, যদি ভুলবশত দিয়ে ফেলি